দ্বারকানাথের পুত্র দেবেন্দ্রনাথ ছিলেন ব্রাহ্মণ ধর্মে দীক্ষিত। উপনিষদের আদর্শে নিজেকে গড়ে তুলেছিলেন। তার স্ত্রী সারদা দেবী ছিলেন 15টি সন্তানের জননী। রবীন্দ্রনাথ তার 14 নম্বর সন্তান। তার জন্ম হয় জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে 25শে বৈশাখ 1268 সালে। ঠাকুরবাড়ি ছিল সেই যুগে সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা ও সঙ্গীতের পীঠস্থান। দেবেন্দ্রনাথের জ্যৈষ্ঠ পুত্র দ্বিজেন্দ্রনাথ, মধ্যম সত্যেন্দ্রনাথ, পরবর্তী সন্তান হেমেন্দ্রনাথ ও যতীন্দ্রনাথ সকলেই ছিলেন প্রতিভাবান। রবীন্দ্রনাথের জীবনে এই 4 ভাইয়ের প্রভাব পড়েছিল খুব বেশি। শিশু রবীন্দ্রনাথের জীবন কেটেছিল নিতান্ত সরল সাদাসিধে ঝি চাকরদের হেফাজতে। একটু বড় হতেই প্রথমে ভর্তি হলেন ওরিয়েন্টাল সেমিনারিতে। অল্প কিছুদিন পর সেখান থেকে গেলেন নর্মাল স্কুলে। বাড়িতে ছেলেদের সর্ববিদ্যা পারদর্শী করবার জন্য বিচিত্র শিক্ষার আয়োজন করা হয়েছিল। ভোরবেলায় পালোয়ানের কাছে কুস্তি শেখা, তারপর গৃহশিক্ষকের কাছে বাংলা, অঙ্ক, ভূগোল, ইতিহাস পড়া, তারপর স্কুল। ছুটির পর ইংরাজি পড়া, ছবি আঁকা, জিমন্যাস্টিক, রবিবার সকালে বিজ্ঞান পড়া। রুটিন বাঁধা জীবনে শিশুমন হাঁপিয়ে ওঠে রবীন্দ্রনাথের। 11 বছর বয়সে প্রথম মুক্তির স্বাদ পেলেন রবীন্দ্রনাথ। পিতা দেবেন্দ্রনাথের সঙ্গে শান্তিনিকেতনে গেলেন। 1873 সাল। বোলপুর তখন নিতান্তই এক গ্রাম। সেখানেই প্রথম প্রকৃতির সাথে পরিচয় হলো। এখানেই বালক কবির কাব্য রচনায় সূত্রপাত। বোলপুর থেকে হিমালয় 4 মাস পশ্চিমের ভ্রমণ করে কলকাতায় ফিরে এলেন রবীন্দ্রনাথ। স্কুল ভালো লাগে না, বাড়িতেই শিক্ষক স্থির হলো। পড়াশোনা আর কবিতা লেখা। 13 বছর 8 মাস বয়সে অমৃতবাজার পত্রিকায় প্রথম স্বনামে কবিতা ছাপা হলো হিন্দু মেলার উপহার। 1284 সালে দ্বিজেন্দ্রনাথের সম্পাদনায় ভারতী পত্রিকা বের হলো। নিয়মিত লিখে চলেন রবীন্দ্রনাথ। 16 বছর বয়সে লিখলেন ভানু সিংহের পদাবলী। ধীরে ধীরে কিশোর জীবন উত্তীর্ণ হন রবীন্দ্রনাথের। অভিভাবকদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও স্কুলের গণ্ডি উত্তীর্ণ হতে পারলেন না। স্থির হলো বিলেতে গিয়ে ব্যারিস্টার হবেন। মেজ ভাই সত্যেন্দ্রনাথের সাথে রওনা হলো বিলেতের পথে। লন্ডনে গিয়ে প্রথমে পাবলিক স্কুলে, তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন। কিন্তু পড়াশোনায় মন নেই। বেশিরভাগ সময় কাটে সাহিত্য চর্চা আর নাচে গানে। 1.5 বছর বিলেতি কাটালেন। যে উদ্দেশ্যে গিয়েছিলেন তার কিছুই হলো না। দেবেন্দ্রনাথের নির্দেশে দেশে ফিরে এলেন। তখন তিনি 19 বছরের এক তরুণ যুবক। কবির মন তখন নতুন কিছু সৃষ্টির জন্য ব্যাকুল হয়ে উঠেছে। লিখলেন গীতিনাট্য, বাল্মীকি প্রতিভা। কবি প্রতিভার প্রথম প্রয়াস যা আজও সমান জনপ্রিয়। তরুণ কবির হাতে ঝর্ণাধারার মতো কবিতা রচিত হতে থাকে। প্রকাশিত হলো ভগ্নহৃদয় ও রুদ্রচন্দ্র। কবি প্রতিভার পূর্ণ প্রকাশ না ঘটলেও সে সময় এই দুটি কাব্য অসম্ভব জনপ্রিয় হয়েছিল। রবীন্দ্রনাথের ভাই জ্যোতিরিন্দ্রনাথ ও ভাবি কাদম্বরী দেবী তখন ছিলেন চন্দননগরে। কবি গেলেন তাদের কাছে। বাড়ির পাশেই গঙ্গা। এখানেই বসে লিখলেন বউ ঠাকুরানীর হাট, তার প্রথম উপন্যাস। বউ ঠাকুরানীর হাট ধারাবাহিকভাবে ভারতী পত্রিকায় প্রকাশিত হয় 1883 সালে। 1883 সালের 9 ডিসেম্বর রবীন্দ্রনাথের বিবাহ হলো ঠাকুরবাড়িরই এক কর্মচারীর কন্যার সাথে। 12 বছর বয়সে। বিয়ের আগে নাম ছিল ভবতারিণী, নতুন নাম হলো মৃণালিনী। ঠাকুরবাড়ি শুধু যে বাংলা সংস্কৃতি জগতের ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ ছিল তাই নয়, আর্থিক দিক থেকেও ছিল অন্যতম ধনী। পূর্ববঙ্গ, উত্তরবঙ্গে ছিল বিস্তৃত জমিদারি। সব ভার এসে পড়ল রবীন্দ্রনাথের ওপর। বাংলার গ্রামে গঞ্জে নদীপথে ঘুরতে ঘুরতে রবীন্দ্রনাথ যে বিপুল অভিজ্ঞতা লাভ করেছিলেন তা তার সাহিত্যকে গভীরভাবে প্রভাবিত করেছিল। বিভিন্ন সময় লেখা কবিতাগুলি নিয়ে প্রকাশিত হলো মানসী। এতে কবি প্রতিভার যে শুধু পূর্ণ প্রকাশ ঘটেছে তাই নয়, বাংলা কাব্যজগতে এক নতুন সংযোজন। বন্ধু শচীন্দ্র প্রকাশ করলেন নতুন একটি পত্রিকা হিতবাদী। রবীন্দ্রনাথ হলেন এই সাহিত্য বিভাগের সম্পাদক। একের পর এক ছোট গল্প, দেনা পাওনা, গিন্নি, পোস্টমাস্টার, ব্যবধান, রামকানাইয়ের নিবুদ্ধিতা, প্রতিটি গল্পই প্রকাশিত হয় হিতবাদীতে। কিন্তু কয়েক মাস পরেই হিতবাদীর সঙ্গে সব সম্পর্ক ছিন্ন হয়ে গেল।
তার ভাতৃপুত্রেরা একটি পত্রিকা বের করল, সাধনা। রবীন্দ্রনাথের গল্পের জোয়ার বইতে শুরু হলো। প্রথম গল্প বার হলো খোকাবাবুর প্রত্যাবর্তন, তারপর সম্পত্তি সমর্পণ, কঙ্কাল, জীবিত মৃত, স্বর্ণমৃগ, জয় পরাজয় ইত্যাদি। নিজের দেশ ও দেশবাসীর প্রতি ছিল তার গভীর শ্রদ্ধা। ভারতে ইংরেজ শাসনের বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করে লিখলেন বেশ কিছু প্রবন্ধ। ইংরেজ ও ভারতবাসী, ইংরেজের আতঙ্ক, সুবিচারের অধিকার, রাজা ও প্রজা। 1301 সালে প্রতিষ্ঠিত হল বঙ্গীয় সাহিত্য পরিষদ। প্রতিষ্ঠা থেকেই এর সাথে গভীরভাবে যুক্ত ছিলেন রবীন্দ্রনাথ। তারই উদ্দেশ্যে বাংলাদেশের ছড়া সংগ্রহের কাজ শুরু হয়। দক্ষিণারঞ্জন রচনা করলেন ঠাকুমার ঝুলি। পরের বছর প্রকাশিত হল চিত্রা আর চৈতালি। চিত্রায় কবি স্বপ্নলোক থেকে বাস্তব জীবনের পটভূমিতে নেমে এসেছেন। এতে সংকলিত হয়েছে কবির কিছু অবিস্মরণীয় সৃষ্টি। এবার ফিরাও মোড়ে, পূর্ণিমা, স্বর্গ হতে বিদায় উর্বশী, ব্রাহ্মণ। এছাড়া তার দুটি জনপ্রিয় কবিতা পুরাতন ভিত্র ও 2 বিঘা জমিতে অবহেলিত নির্যাতিত মানুষের প্রতি ফুটে উঠেছে গভীর সমবেদনা। কবিতা আর গানের পাশাপাশি লিখতে থাকতেন একের পর এক কাব্যনাটক। বহুদিন পূর্বে লিখেছিলেন প্রকৃতির পরিশোধ, চিত্রাঙ্গদা, বিদায়, অভিশাপ, মালিনী। এবার লিখলেন গান্ধারীর আবেদন, সতী, নরকবাস, লক্ষ্মীর পরীক্ষা। কবিতা আর গানের জগতে থাকতে মন যেন ভারাক্রান্ত হয়ে উঠেছিল। লিখলেন হাস্যরসাত্মক রচনা চিরকুমার সভা। 1901 সালে নতুন করে বঙ্গদর্শন প্রকাশিত হলো। রবীন্দ্রনাথ হলেন তার সম্পাদক। প্রবন্ধ কবিতার সাথে প্রকাশিত হলো নতুন উপন্যাস চোখের বালি। শিলাইদহে বহুদিন ছিলেন সপরিবারে। এলেন শান্তিনিকেতনে। এখানেই প্রতিষ্ঠা করলেন আবাসিক বিদ্যালয়। স্ত্রী মৃণালিনী দেবী অসুস্থ হয়ে পড়লেন। কলকাতায় নিয়ে আসা হয়। অল্প দিনের মধ্যেই তার মৃত্যু হলো। তখন মৃণালিনী দেবীর বয়স ছিল 30, রবীন্দ্রনাথের 41। তাদের 3 কন্যা, মাধুরীলতা, রেণুকা, মীরা, আর 2 পুত্র, রথীন্দ্রনাথ আর মনীন্দ্র। মৃণালিনী দেবীর মৃত্যুর অল্পদিন পরেই কন্যা রেণুকা অসুস্থ হয়ে পড়ল। কবির আন্তরিক চেষ্টা সত্ত্বেও বাঁচানো গেল না। তখন রেণুকার বয়স মাত্র 13। কবির ভাবনা বিকশিত হয়ে ওঠে শান্তিনিকেতন আর শিলাইদহে। তারই সাথে গীতাঞ্জলির গান লেখা। প্রবাসী পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায়ের অনুরোধে কবি লিখতে আরম্ভ করলেন গোড়া উপন্যাস। শান্তিনিকেতনে বসে কবি লিখছেন ডাকঘর। বহুদিন দেশের বাইরে যাননি। পুত্রবধূকে নিয়ে গেলেন বিলেতে। বিদেশে কবির সাথে পরিচয় হলো ইংরেজ কবি ইয়েটসের সাথে। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি পড়ে মুগ্ধ তিনি। ইন্ডিয়া সোসাইটি থেকে প্রকাশিত হলো গীতাঞ্জলি। ইংল্যান্ডের শিক্ষিত মানুষদের মধ্যে সাড়া পড়ে গেল। কাগজে কাগজে উচ্ছ্বাসিত প্রশংসা। কবি আমেরিকা থেকে ফিরে এলেন কলকাতায়। সেখানকার পরিবেশ ভালো লাগে না। ফিরে গেলেন শান্তিনিকেতনে। 15ই নভেম্বর 1913 সালে সন্ধ্যাবেলায় খবর এলো যে কবি সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। তিনি প্রথম প্রাচীনবাদী যিনি এই পুরস্কার পেলেন। লিখেছেন নতুন কবিতা, ছবি। একের পর এক সৃষ্টি হতে থাকে অবিস্মরণীয় সব কবিতা। সবুজের অভিযান, শঙ্খ, শাহজাহান, ঝড়ের খেয়া, বলাকা। নিয়মিত প্রকাশিত হচ্ছে সবুজপত্র। নতুন কোনো পত্রিকা চালু হলেই তাকে ভরিয়ে তোলবার দায়িত্ব এসে পড়ত রবীন্দ্রনাথের ওপর। সবুজপত্রে একের পর এক প্রকাশিত হলো ছোট গল্প। এদের মধ্যে বিখ্যাত হেমন্তী, বৈষ্ণবী, স্থিরপত্র। 1915 সালে রবীন্দ্রনাথ সবুজপত্রে লিখতে আরম্ভ করলেন ঘরে বাইরে। 1911 সালের 13ই এপ্রিল ইংরেজ সৈন্যরা জালিয়ানওয়ালাবাগে 379 জনকে নৃশংসভাবে হত্যা করলেন। তীব্র ঘৃণায় রবীন্দ্রনাথের সমস্ত অন্তর ভরে উঠল। তিনি বড়লাট লর্ড চেমসফোর্ডকে লেখা খোলা চিঠিতে সরকার প্রদত্ত নাইটহুড উপাধি ত্যাগ করার কথা ঘোষণা করলেন। পৌরত্বে পা দিয়েছেন কবি। পরিণতির সাথে সাথে রচনায় ফুটে উঠেছে পরিবর্তনের ছোঁয়া। লিখলেন রক্তকরবী, চণ্ডালিকা। রাশিয়ায় গিয়ে ভালো লেগেছিল কবির। সেখানকার মানুষ, কর্মপ্রচেষ্টা, নতুন দেশ গড়ার উদ্যত কবিকে মুগ্ধ করেছিল। তিনি লিখলেন রাশিয়ার চিঠি। বৃদ্ধ বয়সে এসে কবি ডুবে থাকেন গান আর ছবি আঁকায়। ফাঁকে ফাঁকে লিখতেন শ্যামলী, প্রান্তিক, সেজুতি, আকাশপ্রদীপ, ছড়ার উৎসব, নাট্য, নৃত্য, শ্যামা।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে ভাষণ দেওয়ার জন্য তিনি প্রথম বেসরকারি ব্যক্তি যিনি সম্মান পেলেন। চিরাচরিত প্রথা ভেঙে কবি বাংলায় বক্তৃতা দিলেন। 1904 সালের 7ই আগস্ট অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তরফে শান্তিনিকেতনে কবিকে ডক্টর উপাধি দেওয়া হলো। ইংরেজরা দেরিতে হলেও শেষ পর্যন্ত সম্মান জানালো কবিকে। কবির স্বাস্থ্য ভেঙে পড়েছে, আগের মতো সচ্ছল নয়, তবুও তার মধ্যে লিখলেন তার বিখ্যাত গল্প ল্যাবরেটরি বদনাম। কবি শান্তিনিকেতনে ছিলেন, চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হলো। জোড়াসাঁকোর বাড়িতে কবির অপারেশন করা হলো। তার কিছুক্ষণ আগে লিখেছেন জীবনের শেষ কবিতা, তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করে, বিচিত্র ছলনা জালে হে ছলনাময়ী, শেষ পুরস্কার নিয়ে যায় সে যে আপনও ভাণ্ডারে, অনায়াসে যে পেয়েছে ছলনা সহিতে, সে পায় তোমার হাতে শান্তি অক্ষয় অধিকার। অপারেশনের পর কবি জ্ঞান হারালেন, সেই জ্ঞান আর ফিরল না। রাখি পূর্ণিমার দিন দুপুরবেলায় 1941 সালের 7ই আগস্ট এই মহান জীবনের পরিসমাপ্তি ঘটল।